গতকাল বাংলাদেশের দিকে নজর রেখেছিলাম, যেখানে মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে চান, এরকম একটা তাস ফেলা হয়েছে, একটা আবেগের তাস খেলা হয়েছে গোটা বাংলাদেশে, যখন মোহাম্মদ ইউনূস তিনি দেশটা ঠিকঠাক করে চালাতেই পারছেন না। আর আজ মোহাম্মদ ইউনূসের জন্য তার সাঙ্গপাঙ্গদের মার্চ ফর ইউনূস, সেখান থেকে দাবি তোলা হবে আরো 5 বছর ইউনূস থাকুন, এখনই পদত্যাগ করবেন না, তাকে দেশের প্রয়োজন। কিন্তু কি প্রয়োজন তারাই জানেন। এই অবস্থায় মোহাম্মদ ইউনূস সব দলকে নিয়ে একটা সমঝোতায় আসার মরিয়া চেষ্টা করছেন। জামাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে বৈঠক শুরু হয়ে যাবে সন্ধ্যের মধ্যে। তবে আপাতত উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে ঘুঁটি সাজানোর খেলা চলছে মোহাম্মদ ইউনূসের তরফ থেকে। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের, কি ভাবনা চিন্তা চলছে উপদেষ্টার অন্দরে, ইউনূসের টিম ইউনূসের অন্দরে, মৌমিতার কাছ থেকে জানবো। মৌমিতা, দেখো, একদিকে মার্চ ফর ডক্টর ইউনূস যেমন ডাকা হয়েছে শাহবাগ চত্বরে দুপুর 3টে থেকে শুরু হওয়ার কথা, অন্যদিকে উপদেষ্টাদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক শুরু হয়েছে। এক দফার বৈঠক হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে উপদেষ্টাদের বৈঠক, সেই বৈঠক চলছে। কেন এই বৈঠক সে নিয়ে একদিকে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, জরুরি ভিত্তিতে এই উপদেষ্টাদের বৈঠক ডাকতে হলো কেন? কারণ নির্ধারিত এই বৈঠক ছিল না। ইউনূস, মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের খবর নাহিদ ইসলাম মারফত ছড়িয়ে দিয়েছেন বলেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো দাবি করছেন যে এটা একটা পাল্টা চাপে রাখার কৌশল, কারণ ডিসেম্বরের মধ্যে ভোট ঘোষণা করার কথা বলা হয়েছে। আর মার্চ ফর ডক্টর ইউনূস, তাতেও কিন্তু বিএনপি যোগ দিচ্ছেন এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ শাহবাগ চত্বরে বিএনপির প্রতিনিধিরা এখনও জমায়েত করেননি, তারা এখনও আসেননি। অন্যদিকে সন্ধেবেলায় যে বৈঠক ডাকা হয়েছে, জামাতের সঙ্গে বৈঠক হবে সন্ধ্যে 6টা থেকে 7টা থেকে, বিএনপিকে সময় দেওয়া হয়েছে। আলাদা আলাদা করে রাজনৈতিক দলগুলোকে বোঝানোর চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। ডক্টর ইউনূস এবং তার পরিদর্শকরা তারা বলছেন যে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 3খানা চ্যালেঞ্জ ছিল, একটা বিচার দেওয়া, অন্যটা সংস্কার করা এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা করা। কিন্তু বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা এই মুহূর্তে অনড় যে ডিসেম্বর মাসেই নির্বাচন করতে হবে। বিএনপি তাদের পথ থেকে যে সরে আসবে না, সেটা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে শাহবাগ চত্বরে এখনো পর্যন্ত, এখন ঘড়ির কাঁটা বলছে সব্যসাচী 2:02, বাংলাদেশের ক্ষেত্রে সেই সময়টা কিন্তু আরও এগিয়ে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের শাহবাগ চত্বরে এখনো পর্যন্ত বিএনপির এই প্রতিনিধিরা তারা জড়ো হননি এবং সন্ধেবেলাও ডক্টর ইউনূসের সঙ্গে প্রতিনিধি পাঠায় কিনা বিএনপির, সেদিকেও কিন্তু নজর থাকতে হবে। কারণ সমন্বয়ের যে ছবি একটা তুলে ধরার চেষ্টা করছেন ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা, তা আদৌ তাতে চিরে ভিজবে কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। একদমই, অনেক ধন্যবাদ মৌমিতা। এবং এই জায়গা থেকে এই প্রশ্নটাই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষও তারা খুঁজতে চাইছেন যে কোন জায়গায় যায় পরিস্থিতি, গোটা বিষয়টা। এবং মোহাম্মদ ইউনূস পদত্যাগের যে বিষয়টা সামনে আসছে, আলো তিনি পদত্যাগ করেন কি না, কিন্তু মাথায় রাখতে হবে সেনার তরফে সাফ বলে দেয়া হয়েছে যে এই বছরের মধ্যেই নির্বাচন করতে হবে, না হলে কি তা নিয়ে জল্পনা, তাহলে কি সেনা অভ্যুত্থান, সেই জল্পনাটাও কিন্তু লাগাতার রয়ে গিয়েছে। তবে আন্তর্জাতিক চাপ যে মোহাম্মদ ইউনূসের ওপরে বাড়বে তা কিন্তু একেবারে স্পষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে মার্চ ফর ইউনূস, সেখান থেকে কি স্লোগান ওঠে, কি বার্তা দেওয়া হয়, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আরও 5 বছরের জন্য মোহাম্মদ ইউনূসকে রেখে দেওয়ার দাবি তোলা হয় জামাতি, মৌলবাদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তাদের তরফে, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কি বলছেন সাধারণ মানুষ, বাংলাদেশ থেকে কি বক্তব্য উঠে আসছে, একবার শোনাই আপনাদের। পরিস্থিতিটা আসলে খারাপ, সবার জন্য এটা ভালো করা দরকার এবং আমরা মনে করি একটা সুন্দর সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনটা দিয়ে ওনার চলে যাওয়া দরকার। যদি কাজ করতে হলে দেশের পরিস্থিতি হইতো, আমরা গরিব মানুষ কাম করে তো ভাত খেতাম পারি না ভাই। ভালো করলে ধরেন আমি আর কত লোক হারা বছর থাকুক, অন্তত ধরেন যে অবস্থা দেশে মারামারি পাড়াপাড়ি, এটা তো সমাধান হইতে আছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার তরফে স্পষ্ট বার্তা, আবার নতুন করে অডিও বার্তা, উৎখাত করতে হবে মোহাম্মদ ইউনূসের সরকারকে। কি বলেছেন তিনি? কে চোখে দেখেন না? এখন কথাটাই কেন মুখে, পত্রিকায় লেখেন না কেন? এত স্বাধীনতা পেয়ে গেছে, সেই স্বাধীন বাংলাদেশের যা দেখেন তা লেখেন না, সেই লেখার সাহসটাও নাই। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তো বেশ সাহস ছিল, তখন তো দাম লিখতে থাকতেন, আমি কারো গলা টিপে ধরিনি।
ইচ্ছা মতো লিখেছেন, ইচ্ছা মতো বদনাম করেছেন, ইচ্ছা মতো মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে যারা বিভ্রান্ত পড়েছিল আজকে তারা বুঝে দেখুক যে দেশ কোথায় আছে, তারা কেমন আছেন। আমার সেটাই প্রশ্ন, তারা কেমন আছে সেটাই আমি জানতে চাই। এখন বাংলাদেশটায় কারা আছে? সেই জঙ্গি সন্ত্রাসী গ্রুপ আর যত জ্বালা পোড়া লুটপাট বিএনপির। সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস, বাজেট দেওয়ার টাকা এটাকে গেল কোথায়? 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে। আমরা সরকারি থাকতে নাকি সালমান সব টাকা নিয়ে যেত, তা এখন সালমান কোথায়? এখনকার টাকাটা কে নেয় বলার সাহস আছে কারো? আমি ডেইলি স্টার, প্রথম আলো সবাইকে বলবো, তখন তো বড় গলা করে বলতেন, এখন একবার বলেন তো টাকাটা কে নিয়েছে? সেই সাহস আছে কিনা সাহস দেখান। আপনারা নাকি একেবারে সাংবাদিক, খুব সাংঘাতিক, আপনাদের পত্রিকার প্রতি কোনো এম্বার্গো নেই, তাহলে আপনারা লিখতে পারেন না কেন? অন্য পত্রিকা তো লিখলেই তাদের বিরুদ্ধে মামলা দেবে। যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণতন্ত্রের কণ্ঠ রোধের অভিযোগ উঠল, শেখ হাসিনা কিন্তু এইটাও সামনে রাখলেন যে সংবাদ মাধ্যমের আজকে যে অবস্থা, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সুর চড়ানোর ক্ষমতা নেই, একেবারে সংবাদপত্রের অফিসে ঢুকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়, তাদের পদত্যাগ করানো হয়, সে বিষয়টাও কিন্তু সামনে এসে গেল। এই জায়গায় দাঁড়িয়ে সম্ভাবনার তথ্যগুলো একটু জেনে নেব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস বাবু, যে পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে, ইউনূস সাহেব পদত্যাগ করবেন কি করবেন না, সেনা অভ্যুত্থান হবে কি হবে না, নির্বাচন হবে কি হবে না, সম্ভাবনার কতগুলো তথ্য এই মুহূর্তে উঠে আসছে আগামী কয়েকটা মাসে বাংলাদেশের ক্ষেত্রে? বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা সম্পর্কে আমরা জানি, এবং এই অচল অবস্থা সৃষ্টি করেছেন কারা সেটাও জানি। এই যারা মৌলবাদী ফোর্স, বাংলাদেশের জামাত এবং তার সহযোগী আন্ডারগ্রাউন্ডে থাকা সংগঠনগুলো, এবং বিএনপির অবশ্যই এখানে মদত ছিল। এখন তদারকি সরকার ক্ষমতায় আসার পরে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের জনগণকে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে, মূলধারা রাজনৈতিক দলগুলোকে। বাংলাদেশে যে যে সম্ভাবনাগুলো রয়েছে আগামী দিনে, এক হচ্ছে সামরিক বাহিনীর সাথে সংঘাত আমরা দেখতে পেয়েছি। ওই ইউনূসের সরকারের সামরিক বাহিনী স্পষ্টত জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, আর লিঙ্গারিং করা যাবে না। যদি না হয় তাহলে সামরিক বাহিনী ব্যবস্থা নেবে। কারণ আমি দেখলাম একটা বক্তৃতা ওয়াকারুজ্জামানের, তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশে একটা অরাজকতা চলছে, আইনের শাসন নেই, এবং যেই পরিস্থিতি চলছে সেখানে দেশের অর্থনীতি যেমন বিপর্যস্ত হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। সুতরাং দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার প্রয়োজন, অর্থাৎ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, ইনক্লুসিভ একটা ইলেকশনের কথা বললেন, এটা হতে পারে এক। দ্বিতীয়ত হচ্ছে সামরিক বাহিনী যদি মনে করে যে নির্বাচন না করে তাহলে সামরিক বাহিনীর পরে টাইমিং তাদের নিজের হাতে ক্ষমতা নিতে পারে। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে আরেকটি গণ অভ্যুত্থান ঘটতে পারে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু ইতিহাস রয়েছে গণ অভ্যুত্থানে, বা মানে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা যুদ্ধ, 90 এরশাদ বিরোধী গণ আন্দোলন, তারপরে দেখা যাচ্ছে যে আবার আমার শাহবাগ মুভমেন্টের মতো মুভমেন্টও দেখেছি 2013 সালে, আবার হাসিনা উৎখাত বিরোধী আন্দোলন দেখেছি। চতুর্থ অপশন যেটা, সেটা হচ্ছে এই অবস্থায় একটা টার্মোয়েল একটা চলতে থাকবে, যেরকম চলছে চলবে, এবং সেখানে ধর্মান্ধ শক্তিগুলো যারা রয়েছে তারা চাইছে আরো এটাকে লিঙ্গারিং করতে, যাতে করে, কারণ তারা গণতান্ত্রিক প্র্যাকটিসে বিশ্বাসী নয়। সুতরাং যেহেতু গণতান্ত্রিক প্র্যাকটিসে বিশ্বাসী নয়, তাই তারা চাইবে এই অরাজকতার মধ্য দিয়ে, বিশৃঙ্খলার মধ্য দিয়ে তাদের যে কায়েমি স্বার্থ অর্থাৎ ইসলামিকীকরণ প্রক্রিয়া সেটাকে সমাপ্ত করা, পাশাপাশি ভারত বিরোধী যে শক্তিগুলো রয়েছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদ বিরোধী যে ফোর্সগুলো রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসা, অর্থাৎ দেশটাকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। সুতরাং আজকের যে বৈঠক খুব গুরুত্বপূর্ণ, দেখা যাক সন্ধ্যাবেলার বৈঠকে কি হয়, সেই দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। একদমই। অনেক ধন্যবাদ দেবাশিস বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।